বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গত 17ই নভেম্বর 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করেন বিশদ বিবরণ দিয়ে, এবং সব কিছু উনি তুলে ধরেছেন মার্জিত সুন্দরভাবে। তা থেকে আমি মোটামুটি আনঅফিসিয়ালি 13টি পৃষ্ঠার ভিতরে আমি কয়েকটি জিনিস পয়েন্ট আউট করেছি, এবং আমাদের দেশের সামনে ভবিষ্যৎ চলার জন্য, রাজনীতির জন্য অনেক দ্বার উন্মোচন তিনি করেছেন। তার কথায় যেমন তিনি শুরু করেছেন, প্রিয় দেশবাসী, শিশু, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী, ছাত্রছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, মহিলা, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ, পয়েন্ট টু বি নোটেড, এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদী বিরোধী ছাত্রছাত্রী জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম ও গভীর শ্রদ্ধা। আরও স্মরণ করছি তাদের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখের দৃষ্টি হারিয়েছে, যারা 9 দফা নিয়ে দাঁড়িয়েছে, যারা 1 দফা নিয়ে দাঁড়িয়েছে, যারা দেশকে এক হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছে। স্মরণ করছি আমাদের স্মরণ করছি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি আপনাদের ভাই বোনদের, আপনাদের সন্তানদের, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করছে। পয়েন্ট টু বি নোটেড, কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি আপনাদের ভাই বোন, আপনার কৃতজ্ঞচিত্তে, পয়েন্ট টু বি নোটেড 2.2, প্রথম প্যারায়, কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি আপনাদের, আপনাদের ভাই বোনদের, আপনাদের সন্তানদের, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। আপনাদের কেন, আপনার নয় কি? আপনি তো দেশের প্রধান উপদেষ্টা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন অতিক্রম করলাম। আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এই ছাত্রছাত্রী জনতার গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকারের প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয়ে পড়ে। সাময়িকভাবে পুলিশ প্রশাসন এক সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বৈরশাসনের বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈর শাসনে টিকিয়ে রাখায় আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখে দাড়ি করিয়ে দেওয়া হয়েছিল। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। স্বৈরশাসন, পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট 3, স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় 1,500 ছাত্র, শ্রমিক জনতা শহীদী মৃত্যুবরণ হয়। প্রায় 1,500 ছাত্র জনতার শহীদী মৃত্যুবরণ হয়, প্রায় 1,500। পয়েন্ট টু নোটেড 3, আমাদের সরকার প্রতিটি মৃত্যুর জন্য যথাযথ তথ্য জোগাড় করছে। এই বিপ্লবের আহত হয়েছে প্রায় 19,931 জন, এক্স্যাক্ট আহত হয়েছে 19,931 জন। আহতদের জন্য ঢাকায় 13টি হাসপাতাল ও বিভিন্ন বিশেষ হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদী তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। নতুন নতুন শহীদের তালিকায় যোগ হচ্ছেন যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই, প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচারের শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব। তিনি তো অ্যারেস্টের আসামি, কেন এখনও ফেরত চাওয়া হচ্ছে না? পয়েন্ট 5 আমার দৃষ্টিকোণ থেকে, যে স্বৈরাচারী হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব, মানে এখনও চাওয়া হয়নি। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ড জুড়ে নয়, আমরা গত 15 বছর সকল অপকর্মের বিচার করব, অর্থাৎ 15 বছরের সকল হত্যাকাণ্ডের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, সবাই আমাদের গুমের তদন্তে একটি কমিশন গঠন হয়েছে। কমিশন গঠনে জানিয়েছে যে 16 গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সরকার আরও 3500 ছাড়িয়ে যাবে। অনেকেই
পেজ নাম্বার 2। অনেকে কমিশনের কাছে গুমের অভিযোগ করেছেন হতে পারে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয়া। আমি আশ্বস্ত করতে চাই, আমি আশ্বস্ত করছি, আমার দৃষ্টিকোণ থেকে এটা হলে ভালো হতো। আমি আশ্বস্ত করছি, কারণ তিনি আমাদের সরকার প্রধান। আর চাই কি মোরাললেস আপনারা নির্দিষ্ট চিত্তে অভিযোগ জানান, কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয়। গুম কমিশনের সদস্যদের কাছে বিবরণ আমরা পেয়েছি, তা মর্মান্তিক অভিযুক্ত যতই শক্তিশালী হোক, অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। পয়েন্ট টু বি নোটেড 6। অভিযুক্ত যতই শক্তিশালী হোক, অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশ নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আইনের আওতায় আদালতে বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এই বিষয়ে আলাপ হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ হত্যা, গুম, অন্য কোনো অপরাধে জড়িত পড়তে না পারে, এজন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি। আপনারা দেখেছেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিক বিষয়ক হাই কমিশন সম্প্রতি বাংলাদেশে সফর করেছেন। আপনারা দেখেছেন মানবাধিকার বিষয়ক হাই কমিশন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রধান বাংলাদেশে সফর করেছেন সম্প্রতি। জাতিসংঘের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তারা তাদের রিপোর্ট হস্তান্তর করবেন বলে আশা পোষণ করেছেন। পয়েন্ট টু বি নোটেড 7 যে জাতিসংঘ আমাদের যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের যে ইনভেস্টিগেশন করছেন, সেটা রিপোর্টটি অর্থাৎ এই নভেম্বর আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে হস্তান্তর করবেন বিধায় আশ্বস্ত করেছেন। আমার এই সাধারণ জনগণের পক্ষ থেকে আমার একটি দাবি যে আমাদের এই রিপোর্টটি, জাতিসংঘের এই রিপোর্টটি যেন আমাদের সকল জনগণের সামনে উন্মুক্ত করা হয়। পয়েন্ট নম্বর 7। কারণ আমাদের এই বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার সরকার, যে আমরা মনে প্রাণে ধারণ করে বিশ্বাস করি। পয়েন্ট 7 আমি বললাম, মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর কথা বলেছেন। এটা ভালো একটি বিষয়। দেখ প্রিয় দেশবাসী, আমি আগেও জানিয়েছি যে আবারও জানাচ্ছি, গত অভ্যুত্থানের সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে। একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক জনতার চিকিৎসার সরকার বহন করবে। সম্পূর্ণ খরচ সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য সুব্যবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড 8। শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। যদি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়, তাহলে 30 লাখ টাকা দেওয়ার যে কথা ছিল এবং আহতদের যে 1 লাখ টাকা করে দেওয়ার কথা, 100 কোটি টাকা লোকাল ফান্ড হয়েছে। জাতিসংঘ 200 মিলিয়ন যে আমাদের দিয়েছেন, অলরেডি ডিসবাস হয়েছে, 100 কোটি টাকা উঠেছে। বাট সেটা কেন এখনও ডিসবাস হচ্ছে না? 100 দিন অতিবাহিত হয়ে গেল। করতেছি, যেহেতু তালিকা প্রস্তুত পূর্ণাঙ্গ হয়ে গেছে, আমাদের প্রধান উপদেষ্টা বললেন, আমার এটা বোধগম্য না। পেজ নম্বর 3। অভ্যুত্থানে কোনো শহীদ এবং আহত ছাত্র, শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার। অভ্যুত্থানে কোনো শহীদ এবং আহত ছাত্র, পয়েন্ট 8, অভ্যুত্থানে কোনো শহীদ এবং আহত
ছাত্র শ্রমিক জনতা চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না, এটাই অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার। পয়েন্ট 8, এই গণঅভ্যুত্থান শহীদের স্মৃতি ধরে রাখতে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বেশ পাকাপোক্তভাবে তাদের কাজ শুরু করেছে। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের প্রধান উপদেষ্টা নিজেই হয়েছেন। তো উনি যেহেতু অনেক সিনিয়র এজেন্ট এবং উনি যেহেতু একটা বক্তৃতায় বলেছেন একটা রেলগাড়ি আমরা একটা পাকাপোক্ত অবস্থান করে দিয়ে যাচ্ছি, যাতে সেটা চলতেই থাকে। তো আমি মনে করি সেখানে তরুণ নেতৃত্বদের সভাপতি উনি বা চেয়ারম্যান নিজেই নিযুক্ত না হয়ে তরুণ নেতৃত্বদের দেওয়া উচিত ছিল। অর্থাৎ যেদিন আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে রাতের আধারে বন্যায় ডুবে যাচ্ছিল, ওই দিনই ফাউন্ডেশনটা করা হয়, ফাউন্ডেশনের চেয়ারম্যান উনি হন। এনিওয়ে, পয়েন্ট 9, এবং 5 মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে যে 5টি অঙ্গ সংগঠন আছে আইআরডিবি, তার মাধ্যমে 5 বিলিয়নের অর্থ বরাদ্দের একটি প্রস্তাব বিশ্বব্যাংকে পাঠানো হয়েছে। পয়েন্ট 9 সেটা হচ্ছে যে 5 বিলিয়ন একটা ফিগার আপনারা সব একটু মনে রাখবেন। 5 বিলিয়ন ফরেন রেমিটেন্স ফাইটার যে বা যারা বলেছেন দিবেন 5 বিলিয়ন, চায়নার একটা 5 বিলিয়ন ইস্যু ছিল, এবং 5 বিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে পুনর্বাসনের জন্য চাওয়ার একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এটা কি এই নাকি লোন হিসেবে, বাট সেটা আমাদের এখানে আমি এটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না, বা আমাদের স্যার ক্লিয়ার করেননি। পয়েন্ট 9, পতিত স্বৈরাচার পুলিশকে দলীয়করণের জন্য ব্যবহার করেছে। পতিত স্বৈরাচার পুলিশকে দলীয়করণের জন্য ব্যবহার করেছে। বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন। পয়েন্ট 9, পতিত স্বৈরাচারী সরকার দলীয়করণের জন্য ব্যবহার করেছে। বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছে। খুবই স্বাভাবিক হিসেবে তারা জনরোষের শিকার হয়েছেন এবং তাদের মনোবল অনেক কমে যায়। আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করছি। এতে অনেকে বৈষম্য বিরোধী যদি আন্দোলন হয়ে থাকে এটা, তাহলে আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু ক্লিয়ার করে বললেন যে স্বৈরাচার সরকার পুলিশ বাহিনীদেরকে বাধ্য করেছে গণহত্যায় জড়িত করতে। টেররিজম না, এক্সট্রিমিজম না, পুলিশ সদস্যদের যেভাবে পিটিয়ে বা তাদের পুলিশও তো মানুষ, নাকি পুলিশ অন্য কোনো প্রজাতি, তাদেরকে যেভাবে ঝুলাইয়ে রাখা হয়েছে, তো তাদের পুনর্বাসন বা তাদের চিকিৎসা বা পুলিশদের আহত, এই বিষয়ে আমাদের এখানে প্রধান উপদেষ্টা কোনো কিছুই বলেন নেই। সো যেহেতু নিজে বললেন যে তাদেরকে বাধ্য করা হয়েছে এবং তারা বাধ্য হয়েছেন, জনরোষের শিকার হয়েছেন, জনরোষের শিকার আর ব্রুটাল, এরকম ব্রুটাল বাংলাদেশে মনে হয় না আর হয়েছে, যে পুলিশদের যেভাবে পিটিয়ে একদম মানে ঝুলাই রাখা হয়েছে উল্টা দিক দিয়ে। এটা আমার প্রধান উপদেষ্টা কী বললেন আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে আমি বুঝলাম না। কিছু নির্ভয় কিছু মতো দেওয়া হয়েছে, সহায়তা করা হয়েছে। পয়েন্ট 12 জনশিক্ষা হয়েছে। পেজ 3, পেজ 4, পয়েন্ট 11, পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে বিশ্বব্যাংকে 250 মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং সুবিধা অনুদানের 100 কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। এটা ইতিমধ্যে বলছি, সংগ্রহ করা হয়েছে, কিন্তু ডিসবার্সমেন্ট কেন হচ্ছে না, বা এরা অনেক কষ্ট পাচ্ছে, যে কারণে 3 দিন আগেও তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে আন্দোলন করতে। নম্বর 5, নেপাল থেকে 300 মেগাওয়াট বিদ্যুতের আমদানির ব্যবস্থা করা হয়েছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে। সংস্কার কমিশনগুলো তাদের পয়েন্ট 12, ডিসেম্বর জানুয়ারি মাসে সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। ডিসেম্বর জানুয়ারির মধ্যে সরকারের কাছে পেশ করতে হবে তাদের সুপারিশ নিয়ে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যথাযথভাবে আলোচনায় বসব। সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা সংস্কার চূড়ান্ত করব। অর্থাৎ ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংসদ কমিশন রিপোর্ট দেবে, সেটা নিয়ে রাজনৈতিক দলের সাথে বসবে, তারপর সেটা চূড়ান্ত করা হবে। নির্বাচন কবে হবে এই প্রশ্ন সবার, ঠিক আছে, কয়েকদিনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে।
কয়েকদিনের মধ্যে কয়েকদিনের পয়েন্ট টু বি নোটেড পেজ নাম্বার 5.12 পয়েন্ট টু বি নোটেড কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তাহলে 100 দিনে আমরা একটা নির্বাচন কমিশন গঠন করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই ফার্স্ট, আমি জানি যে আমার দৃষ্টিকোণ থেকে বা ইন্টারন্যাশনাল আমি যেটুকু দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট একটা সুষ্ঠু নির্বাচন অঙ্গীকার নিয়ে তারা আসেন, বাট 100 দিনে তারা একটি নির্বাচন কমিশন গঠন করতে পারেননি। পয়েন্ট 12, নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ কিছু কাজ শুরু করে দিতে পারবেন একটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশের পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে সরকার কাজ করছে। এটা আমার দীর্ঘদিনের একটা দাবি ছিল, প্রায় 8-10 বছরের, যে আমাদের প্রায় 1.5 কোটি রেমিটেন্স ফাইটার আছে বিদেশে, তারা যাতে ভোটের ব্যবস্থা করতে পারেন। বাট যেখানে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে প্রক্রিয়া নিচ্ছে নিয়ে চেষ্টা করা হচ্ছে, সরকার কাজ করছেন আর কি। এটা একটা ভালো উদ্যোগ। আমি জিনিসটা বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন যাবত আমি বিগত গভর্নমেন্টের কাছে দাবি উত্থাপন করে আসছিলাম। তবে আমরা মনে করি যে নির্বাচন কমিশন গঠন করলেই নির্বাচন আয়োজনের দায়িত্ব শেষ, আমাদের দায়িত্ব শেষ। তবে আমরা মনে করি না যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। সরকার আমাদের এই অনেকগুলো অঙ্গীকার, আপনারাই আমাদের এই ম্যান্ডেট দিয়েছেন, আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। পয়েন্ট 13, আপনারা কারা? নির্বাচনই শুধু আমাদের কাজ নয়, সরকারের আরও অনেক অঙ্গীকার রয়েছে, যে অঙ্গীকারের জন্য আপনারাই আমাদের এই ম্যান্ডেট দিয়েছেন, আমরা ম্যান্ডেট দিয়েছি। পয়েন্ট 13, যে 6টি সংস্কার কমিশন আমরা শুরুতেই গঠন করেছিলাম তার ইতিমধ্যে আমাদের কার্যক্রম জুড়ে গিয়েছে। 6টি সংস্কার কমিশনের মাধ্যমে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের সুপারিশমালা যথাযথ জরুরি তাদের জানা যায়। আমাদের মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন, আপনাদের মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি দেশের মালিক। তাহলে আমার এখানে একটা প্রশ্ন আছে, পেজ নাম্বার 5.14, আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে আপনি দেশের মালিক, আপনি কি চান, কিভাবে চান। আপনি কি দেশের মালিক না? আপনি কি বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার দাঁড়ি না? আপনি কি ভোটার না? প্রধান উপদেষ্টার কাছে আমি বললাম যে আমি আপনাকে দেখে তো শিখতেছি যে আপনি এখনও আপনি দেশে আসার পরে, সরকার গঠনের পরে আপনি যমুনা অর্থাৎ অতিথি ভবনে উঠলেন। আপনি তো আমাদের অতিথি না। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা না, প্রধানমন্ত্রী এখন, কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনি অফিস করতেছেন, বাট আপনি এখনও অতিথি ভবনে অফিস করছেন। আপনি কি আমাদের অতিথি? আমি জনগণ থেকে, সাধারণ দৃষ্টিকোণ থেকে আমি এই প্রশ্নটা তো করতেই পারি। এটা তো, যমুনা তো আমাদের রাষ্ট্রীয় অতিথি ভবন। পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6টা একটা খুব ইম্পর্টেন্ট, মানে আমার কাছে একটু ক্লিয়ার না। নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সে কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার কোনো অংশ সকলের কাছে যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরালভাবে ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়াও চলতে থাকবে। আমি এই জিনিসটা ব্যাপারটা ক্লিয়ার না। নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ, নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালার রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালায় কোনো অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তা ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করা হবে। সমান্তরালভাবে ভোটের তালিকা হালনাগাদের প্রক্রিয়া চলতে থাকবে। আমি একটা বিষয় জানতে চাই, আমরা কি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি অর্থাৎ পার্লামেন্টারি রিপাবলিকের দিক যাচ্ছি, নাকি আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আছি? পয়েন্ট টু বি নোটেড 15,
যেহেতু অলরেডি 300-400 আইন অলরেডি মানে 500-700 আইন অলরেডি সংশোধন হয়ে গেছে, হ্যাঁ, তথ্য অধিকার আইনে আমরা এটা জানতে পারবো, বা গেজেট যেহেতু হয়েছে তথ্য মন্ত্রণালয় থেকে আমরা কালকে নিব, এটা বা নিতে পারবো আমার ব্যক্তিগত স্টাডি বা যে কোনো ব্যক্তিগত স্টাডি থেকে। বাট একটা বিষয় একটু, যে আমরা কি রাষ্ট্রপতি শাসিত সরকারের দিকে যাচ্ছি, নাকি অর্থাৎ পার্লামেন্টারি রিপাবলিক, নাকি আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ছিলাম ওইভাবে থাকতেছি। পয়েন্ট 15, আমি নিশ্চিত নই, আমি হতাশ। পেজ নাম্বার 6-এর 3 নাম্বার প্যারায় শুরু থেকে আমাদের প্রধানমন্ত্রী বলছেন, আমি নিশ্চিত নই সরকার প্রস্তাব সহ সংস্কার প্রস্তাব সহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব। আপনি নিশ্চিত না হয়ে কতটুকু সুযোগ পাবেন নিশ্চিত না হয়ে, এটা কি বললেন আমি ঠিক বুঝলাম না। তাহলে তো আপনি আমাদের অতিথি ভবনে আছেন, তাহলে মনে হয় আপনি আপনাদের অতিথি ছাড়া কী বলবো আপনাকে। এ, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনি নিশ্চিত নয়, আবার আপনি আমাদের কথা দিচ্ছেন আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কারের কাজ শেষ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনের আয়োজন করব, ততদিন জন্য একটি নির্বাচনী ব্যবস্থা করতে পারি করে। পয়েন্ট 16, প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমি নিশ্চিত নয়, আবার আপনি সময় তাহলে চেয়ে নিচ্ছেন, তাহলে আপনি যদি নিশ্চিতই না হন তাহলে কেন সময় চেয়ে নিচ্ছেন? আপনি নিজে বলছেন আমি নিশ্চিত নই, আবার আপনি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কার হয়ে গেলে খুব দ্রুত আমরা নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন, আপনারা খুব দ্রুত আপনি আমাদের মতামত নিয়ে, আমাদের সকলের রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনী রোডম্যাপ বা তারা সৃষ্টি করবেন। আবার আপনি নিজে বলতেছেন এই জায়গায় নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন। পয়েন্ট 16, অন্তর্বর্তী সরকার। পয়েন্ট 16, অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট 16। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন কি? এক্স্যাক্ট পেজ নাম্বার 6-এর 1, 2, 3, 4 4 নাম্বার প্রায় আমাদের প্রধানমন্ত্রী বললেন, অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে, এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না। বুঝলাম আমি ঠিক? অন্তর্বর্তী সরকার তাহলে রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য, এই দেশের রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জ করার জন্য, রাজনৈতিক কালচার চেঞ্জ করার জন্য, নট বৈষম্য দূর করার জন্য, তাহলে অন্তর্বর্তী সরকার কি গঠন হয়নি? তাহলে উনি কী বললেন এটা আমি ঠিক বোধগম্য না। এক্স্যাক্ট ওনার হুবহু আমি পড়তেছি। পয়েন্ট 17, ইতিমধ্যে কমিশনের সুপারিশ আলোচনা থাকে নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার মতো গঠনের জন্য তো অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে, আবার সময় প্রয়োজন হতে পারে অনেক আরও বেশি, তিনি সেটাও বলেছেন। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা কৃতজ্ঞ জনগণ নির্বাচনে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে। পেজ নাম্বার 17, আমরা দুদিন পরে চলে যাব। আমাদের প্রধান উপদেষ্টা যদি বলেন যে আমি শিওর না, আমি আবার সময় চাচ্ছি, আপনারা ম্যান্ডেট দিয়েছেন, আমি দুদিন পরে চলে যাব, আপনি এসে ওঠেন রাষ্ট্রীয় অতিথি ভবনে, প্রবেশ করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এই আপনার বক্তব্যে আমি হতাশ। পেজ নাম্বার 17, পয়েন্ট 17 গেল। পয়েন্ট 18, বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার জন্য যত সম্ভব সব ধরনের চেষ্টা করা হচ্ছে। 23 জন নতুন বিচারক নিয়োগ করা হয়েছে। যাই হোক, পয়েন্ট নম্বর 17, দুর্নীতি পয়েন্ট 17, পয়েন্ট টু বি নোটেড, পেজ নাম্বার 7, পয়েন্ট 17, দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত কৃত প্রভাবশালী 150 ব্যক্তির তালিকা তৈরি। 150 ব্যক্তি অর্থাৎ 150 জনের তালিকা তৈরি এবং 79 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। 15% হারে যে টাকা হোয়াইট মানি, মানে ব্ল্যাক মানিতে হোয়াইট মানি করা, ওটা বাতিল করা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, দুর্নীতি এবং
অর্থ পাচারের অভিযুক্ত প্রভাবশালী 150 ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে, 69 জনের বিরুদ্ধে অনুসন্ধান করা হয়েছে। তাহলে দুর্নীতি এবং অর্থ পাচারের সাথে কোনো রাজনৈতিক দলের কেউ জড়িত নয়। উনি তো ক্লিয়ার বললেন যে দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত প্রভাবশালী 150 ব্যক্তিবর্গের, এখানে কোথাও কোনো রাজনৈতিক দলের স্বৈরাচার ফ্যাসিস্ট কোনো কিছু উল্লেখ করা হয়নি। এনে পয়েন্ট 17.18, এছাড়াও যেসব আইন সংশোধন করা হয়েছে, এছাড়াও পয়েন্ট 18 পেজ নম্বর 7, এছাড়াও 133টি আইন বিধিবিধান তৈরি ও সংশোধন করা হয়েছে। অর্থাৎ 133টি আইন ও বিধিবিধান তৈরি করা ও সংশোধন করা হয়েছে। অর্থাৎ 133টি আইন হয়তো নতুন এবং করা হয়েছে বা এর মধ্যে কিছু সংশোধন আনা হয়েছে। গেজেট আকারে নিশ্চয়ই অবশ্যই আছে। যে তথ্য অধিকার আইনে যে কেউ আপনারা চাইলে এটা জানতে পারবেন, দেখতে পারবেন যে 133টা কোন আইনগুলো সংশোধন, কোন সংস্কার বা কোন কমিশনের আন্ডারে কোনটা কোথায় হইল। 133টা আইন এবং 353টি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 353টি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, 133টি আইন বিধিমালা এবং 353টি নীতি নির্ধারণীতে রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, সাধারণ জনগণ সম্পৃক্ততা ছিল কি না আমি জানি না। কোনো রাজনৈতিক দল মনে হয় এটা বলতে পারবেন না যে 353টি নীতি নির্ধারণী নতুন করে নেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে আইন, এবং 133টি আইন বিধিমালা সংশোধন করা হয়েছে। এটা জানেন কিনা আমি জানি না। কোনো রাজনৈতিক দল বা সাধারণ জনগণ, আমি প্রতিদিন 1-2 ঘন্টা হলে পেপার পত্রিকায় পড়ি, আমি জানতাম না, এটা আমি জানলাম। এনিওয়ে, পেজ নাম্বার 19 মানে দীর্ঘ পেজ নাম্বার 9.19, 100 দিন আগে দিক থেকে আমরা যে শুরু করেছিলাম সেটা এখন জাতীয় ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। আমাদের অর্থনীতি মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে। আমাদের অর্থনীতি মজবুত ও আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে। বিদেশি বিনিয়োগকারীরা নানা রকম বিনিয়োগে হয়ে এগিয়ে আসবে। অ্যাকচুয়ালি এন্ট্রিয়াম গভর্নমেন্ট বা ক্যাপ্টার গভর্নমেন্ট বা গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া ফরেন এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসেন না। এটা স্যার তো নিশ্চয়ই ভালোই জানেন। এই কারণে তিনি এটা ক্লিয়ার করে বলছেন যে আসবে। অর্থাৎ নির্বাচন হয়তো যেদিন হবে বা নির্বাচন সরকার গঠন হবে, এফডিআই বা ফরেন রেমিটেন্স বা আসবে। বলতে গেলে অনেক কিছু। 20 নম্বর পয়েন্ট শেষ করেছি। পেজ নাম্বার 12, আরেকটা জিনিস হচ্ছে আমার ক্লিয়ার না। আমরা নতুন বাংলাদেশকে একটি পরিবেশ বান্ধব এবং জীববৈচিত্র্য দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। এটি তরুণদের আকাঙ্ক্ষা, আমাদের সবার আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষায় আমি প্রথমেই পদক্ষেপ নিয়েছি। সেই আকাঙ্ক্ষায় আমি সচিবালয়ে আমি পানি বোতল থেকে বোতলজাত থেকে প্লাস্টিকের পলিথিনের নদী, এখানে একটা জিনিস পলিথিনের ইস্যুটা নিয়ে দেখতেছি কয়েকদিন যাবৎ খুব আন্দোলন। এটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের দেশ হচ্ছে জালের ন্যায় নদীগুলো আমাদের, যেহেতু বেঙ্গল বেসিনে আমাদের প্রচুর পরিমাণে পলিবালি জমা হয়। পলিথিনের সে ড্রেজিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং পলিথিন বিশ্বে কি অন্য দেশে ব্যবহার হয় কিনা, বা আমাদের দেশে পলিথিনের রিসাইকেল প্ল্যান্ট কতগুলো আছে সেটা কি আমরা জানি কিনা। পলিথিন তো যেহেতু রিসাইকেল, আই ডোন্ট নো। যেহেতু আমাদের এখানে অর্থনীতি স্যার, আমাদের অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ, তিনি এখানে একটা জিনিস ক্লিয়ার করেন নেই যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, অর্থনীতি, প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, এগ্রিকালচার, সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রি, টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, সার্ভিস ওরিয়েন্টেড। আমরা অনেকেই জানি না হয়তো বা আমাদের দেশের দ্বিতীয় রপ্তানির খাত আইসিটি সেক্টরটা মুখ থুবড়ে পড়ে আছে। আইসিটির বাইরে কিছুই নাই, অথচ আইটি সেক্টরে মুখ থুবড়ে, মানে এখানে মনে হচ্ছে যে তালা সিলগালা করা আছে। আই ডোন্ট নো এটা কেন করা আছে। এবং একটা জিনিস শিখলাম যে আমরা এতদিন ভুল জানতাম যে 30 লক্ষ শহীদ ও মা বোনের
ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা 1971 সালে 16ই ডিসেম্বরে আমরা পেয়েছি, তার উপরে আজ আমরা দাঁড়িয়ে স্বাধীন সার্বভৌম দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে, বাট আমরা হয়তো বা ভুল জানতাম। কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী বললেন যে শুরুতেই শহীদদের, মুক্তিযুদ্ধে লাখো লাখো শহীদ, অর্থাৎ লাখো লাখো শহীদ, এবং গত জুলাই আগস্টের মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান, তো লাখো লাখো শহীদ, বাট মা বোনের তাহলে ইজ্জত যায়নি, আমাদের শহীদ তো লাখো লাখো শহীদ, অর্থাৎ তাহলে 71 সালে আমাদের কতজন শহীদ হয়েছেন, অ্যাকচুয়ালি আমরা 30 লক্ষ, এটা তাহলে এতদিন ভুল জানতাম, এবং মা বোনকেও আমাদের ইজ্জতের শিকার হয়নি। আরেকটা জিনিস, আরেকটা কী বলবো, যে অনেক সুন্দর বলেছেন, তবে আমার একটা জিনিস যে একজন, চারটা শব্দ আমি মনে করি যে নলেজ, রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি। যার নলেজ নাই, এক নাম্বারটা, তাকে রেসপন্সিবল দায়িত্ব দিয়ে তার কাছ থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আশা করা যায় না। ধন্যবাদ।